যে আজকে শহীদ পরিবার বসে আছেন, আবার 20 বছর পর শহীদের। কালকে আমি এক জায়গায় বলতেছিলাম যে প্রত্যেক 20 বছর পর পর রক্ত দেওয়ার কোনো মানে হয় না যদি না একটা সত্যিকার রূপান্তরের দিকে আমরা এগোতে পারি, এবং লড়াইটা ছেড়ে না দিয়ে আবার 20 বছর পরে লড়াই হবে সেজন্য অপেক্ষা না থেকে কিভাবে নিরন্তর এই প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারি সে চেষ্টা করা। ফলত আমার আহ্বান থাকবে এবং আমরা চেষ্টা করছি মন্ত্রণালয় থেকে। শহীদ প্রিয় মা উনি আমাদেরকে প্রশ্ন করেছেন আমরা কি কাজ করছি, তো এটার জবাব আসলে এখানে ওইভাবে স্পষ্ট করে বলার কিছু নেই, কিন্তু আমরা যে যা যা কাজ করছি এগুলো মিডিয়াতে আছে, হয়তো ওইভাবে অত বেশি করে আসে না, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা সংস্কার কমিশনের 12টি সংস্কার প্রস্তাবনা আমরা কাজ করছি, আগস্ট মাসের মধ্যেই সংস্কারগুলো সাধিত হবে। এর বাইরে সাংবাদিকদের সুরক্ষার আইন, যেটা আমরা অনেকবার বলছি, অনেক প্রোগ্রাম বলছি, আপনারা বলতে পারেন এখনো বলতে পারেন না, কিন্তু একটা আইন করার জন্য একটা প্রক্রিয়া যে অনুসরণ করতে হয়, লেজিসলেটিভে পাঠাতে হয়, তারপর সেখান থেকে ক্যাবিনেটে যেতে হয়, এবং ওইখানে আসলে সাংবাদিকতার পরিধি নিয়ে একটা তর্ক আছে। সব মিলিয়ে আমরা মনে করি যে স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ করে এটা সম্ভব হবে। একটা খুবই গুরুত্বপূর্ণ দাবি আছে সাংবাদিকদের দিক থেকে, সেটা হচ্ছে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা। আমরা চেষ্টা করছি, এটা হচ্ছে ইন্টার মিনিস্ট্রিয়াল, শ্রম মন্ত্রণালয় যেহেতু এটা ডিল করে, ফলত আমরা চেষ্টা করছি যে শ্রম মন্ত্রণালয়ের সাথে কথা বলে, বা আরও কয়েকটা মিনিস্ট্রি জড়িত, তাদের সাথে কথা বলে আমরা এটা 9th ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজটা আমাদের সময়ে শেষ করে দিয়ে যাওয়া। এটা গত 6 বছর ধরে ঝুলে আছে, তো এটা আমরা চেষ্টা করছি। এর বাইরে সাংবাদিকদের প্রশিক্ষণ থেকে শুরু করে আমরা অলরেডি শুরু করেছে পিআইবি। আমরা চেষ্টা করছি আহত যারা সাংবাদিক ছিলেন এবং এর মধ্যে যারা আগেই সাংবাদিক ছিলেন তাদের তো একটা বিষয় আছে, তাদেরকে একটা প্রশিক্ষণ অলরেডি শেষ হয়েছে, কিন্তু যারা আহত হয়েছেন কিন্তু সাংবাদিকতায় আগ্রহ আছে তাদেরকে সাংবাদিকতা প্রশিক্ষণের আমরা চেষ্টা করছি। তো যে কথা বলা হলো যে আহত বা সাংবাদিকদের একটা যদি সংগঠন হয়, সেটা সংগঠন আপনাদের সিদ্ধান্ত, কিন্তু যারা এই জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করেন এবং যারা ব্যক্তিগত নৈতিকতা ও সৎ সাহসের ভিত্তিতে লড়াইটা চালিয়েছেন এবং জনগণকে জানিয়েছেন আসলে কি করছে, তাদেরকে বলতে পারি যে আপনারা এই প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণ করুন, এবং আমি মনে করি যে আপনাদের এই ক্যাপাসিটি বিল্ডিং এর কাজটা আমরা যতদিন আছি আমরা আরো চেষ্টা নিব যে আরো কিভাবে আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং করা যায়, আরো কোন কোন প্রতিষ্ঠানের সাথে সংযোগ করে আপনাদেরকে আরো ভালো ট্রেনিং দেওয়া যায়, প্রশিক্ষণ দেওয়া যায়, সেই চেষ্টা আমরা করব। আর আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে সাংবাদিকদের যে বিষয়টা বাংলাদেশে এখন হয়েছে, যেটা কালকে বললো একটা পত্রিকায় সাংবাদিকদেরকে বের করে দেওয়ার বিষয় এবং পরবর্তীতে রাত্রে গিয়ে সাংবাদিকদের, আমরা মনে করি যে এটা সাংবাদিকদের এই যে চাকরিচ্যুত করার বিষয়টা, এইটা আসলে কিভাবে সমাধান করা যায়, এটার জন্য আমরা চিন্তা করছি যে কোনো সময় হুট করে সাংবাদিকদের চাকরিচ্যুত করে দেওয়া, এবং এটার কোনো আসলে সেফটি বা ফ্রেমওয়ার্ক কিন্তু নাই বাংলাদেশে। যখন ইচ্ছা আপনি একজন সাংবাদিকের আপনি আপনার হাউসে আনতে পারেন, যখন ইচ্ছা তাকে বের করে দিতে পারেন, এবং তার আসলে কোনো রকম নিরাপত্তা নেই। এবং আমরা একটা কথা বলি আমাদের অভিজ্ঞতা থেকে, গত 1 বছরের নাহিদ ছিল, এরপর আমি যখন দায়িত্বে আসছি, সেটা হচ্ছে যে সাংবাদিকদের যদি একটা সম্মানজনক জীবন দেওয়া যায়, তাহলে সাংবাদিকরা দালালি ছেড়ে দেওয়াটার জন্য তাদের কাছে একটা অপশন থাকে, কিন্তু যদি আপনি অপশনে না দেন তাহলে আসলে দালালি শব্দটা খারাপ শোনায়, মানে এক ধরনের কোনো একটা পক্ষ অবলম্বন করা, এটা আসলে তার জন্য খুবই স্বাভাবিক। কারণ একটা বাংলাদেশের মানুষের যে লাইফ স্ট্যান্ডার্ড, ওই অনুযায়ী সাংবাদিকদের বেতনের কোনো উঠানামা নাই, ওই স্থির বসে আছে এক জায়গায়, এবং বড় বড় হাউসগুলো নেওয়া হয় বেসিক্যালি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। এবং গত 16 বছরে অনেক হাউস নেওয়া হয়েছে, অনেক অনলাইন পত্রিকা নেওয়া হয়েছে, যার সাংবাদিক পরিচয় কার্ড একটা ধরিয়ে দিচ্ছে, এবং ওইটা নিয়ে হয়তো অনেকে অনেক কাজ করছে, অনৈতিক কাজ করছে, কিন্তু অনেকে আসলে সাংবাদিকতাটাই করতে চায় এবং ওই সম্মানটাই পেতে চায়, যেটা আসলে আমাদের ভেটেরান যারা জার্নালিস্ট ছিলেন গত 30-50 বছরে তারা যেটা পায়, এখন অনেক ভেটেরান জার্নালিস্ট আছেন বাংলাদেশে। তো এই যে সম্মানের জায়গাটা, এই যে একটা ডেডিকেশনের জায়গাটা, এবং এই আপনার এই যে নিজেকে একটা পরিশীলিত জায়গায় নেওয়ার
যে আকাঙ্ক্ষাটা, এটা যারা করেন তাদের জন্য আসলে সুযোগ অবারিত করার আমরা চেষ্টা করছি। সেই সুযোগের জন্য আমরা চেষ্টা করছি যেটা যে আমাদের পত্রিকা এবং টেলিভিশন থেকে শুরু করে অনলাইন সবগুলো মাধ্যমে আসলে সাংবাদিকদের সুরক্ষা আইনটা আমরা মনে করি যে এটা একটা বড় রক্ষা কবচ হবে তাদের জন্য। সেকেন্ড রক্ষা কবচ হবে 9th ওয়েজ বোর্ড, এটা থার্ড একটা রক্ষা কবচের আমরা চেষ্টা করছি যে অনলাইন মানে যদি আমরা এটা আলোচনা করছি, যদি সাংবাদিকদেরকে বেতন না দেওয়া হয় এবং সাংবাদিকদের যদি সংক্ষুব্ধ থাকেন, এটা যেমন হয় যে আমি অনেক সাংবাদিকরা চিনি যারা ক্যাম্পাসে আমাদের সাথে দায়িত্ব পালন করে, আমাদের সাথে রাজনীতিতে বা অনেক কিছুতে ছিলেন, তো তারা যেটা করেছেন যে তারা দেখা যাচ্ছে যে 4 মাস 6 মাস, এবং এক পলাতক সাংবাদিক আছে তার হাউসে প্রায় 6 মাস 7 মাস বেতন দেওয়া হতো না, এবং এরা আপনার মোটামুটি নাম বুঝবেন যে কার নাম বলতেছি। তো এরকম ছিল আর কি আসলে। তো সাংবাদিকদের যে বেতন দেওয়া হয় না, এবং এই সময়টা আসলে এইটার নিয়ে আসলে কি ব্যবস্থা নেওয়া যায়, এই জায়গাগুলোতে আমরা কাজ করব। আর আরেকটা বিষয় যেটা হয়েছে যে আসলে বাংলাদেশের সাংবাদিকতা বা মিডিয়া সিনকে আপনি যদি গণতান্ত্রিক করতে চান, তাহলে আসলে এখানে আপনাকে অলিগার্কদের হাত থেকে সাংবাদিকতাকে বের করতে হবে। তো একটা প্রস্তাবনা আমাদের সংস্কার কমিশন করেছে যে সাংবাদিকদেরকে মালিকানার ভাগ দেওয়া, বা এক ধরনের যে সাংবাদিক একটা হাউসের মালিকানা দেখা যাচ্ছে একটা কোম্পানির কাছে বা একটা গ্রুপ অফ কোম্পানিজের কাছে, কিন্তু যদি ওখানে সাংবাদিকদের মালিকানা দেওয়া হয় তাহলে যেটা হয় যে এক ধরনের ভারসাম্য তৈরি হয়, এক ধরনের নিরপেক্ষতা তৈরি হয়, এবং এক ধরনের সাংবাদিকরা একটা এম্পাওয়ার্ড ফিল করে। তো ওটা আমরা পর্যালোচনা করছি, এটাকে আসলে মালিকানার, এটা বিভিন্ন দেশে এই পদ্ধতি আছে, মালিকানা অংশ বা যারা কর্মরত সাংবাদিক আছে তাদের জন্য কোনোভাবে মালিকানা বা অন্য কোনো সুবিধা রাখা যায়। তো এই চেষ্টাগুলো আমাদের দিক থেকে আছে। আর টিভি এবং অনলাইন এই জিনিসগুলোতে কি প্রচার করা হয় না করা হয়, এবং কিভাবে এইগুলোর জন্য একটা ফ্রেমওয়ার্ক করা যায়, সেজন্য আমরা সম্প্রচার নীতিমালার কথা ভাবছি। অনলাইন এবং ওটিটির ক্ষেত্রে একটা নীতিমালা প্রণয়নের আমাদের উদ্যোগ আছে, এটা আইসিটি ডিভিশনের সাথে কথা বলে আমরা তৈরি করছি, পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি এবং আইসিটি ডিভিশন। তো আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে আগামী কয়েক মাসে আমরা এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলো আমরা বাস্তবায়ন করে যেতে পারবো আশা করি। এবং আমি এখানে বলতে চাই যে এখানে বাংলাদেশের সাংবাদিকতার জায়গাটা অনেক বেশি রাজনীতি এবং ব্যবসায়িক স্বার্থ দ্বারা পুষ্ট। আমি আশা প্রকাশ করব যে আপনারা মানুষকে সঠিক তথ্য নিশ্চিত করার জন্য সাংবাদিকতা করবেন। রাজনৈতিক সবারই অ্যাফিলিয়েশন থাকবে, কিন্তু এই যে ইউনিয়ন বা ফেডারেশন থেকে শুরু করে যেই প্রতিষ্ঠানগুলো আছে, আমরা এই সরকারের আমলেও আমি নাম না উল্লেখ করে বলতে চাই, প্রমাণ পেয়েছি যে আসলে এটা যতটা না সাংবাদিকদের জন্য সুরক্ষা এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষা, তার চেয়েও বেশি হয়ে যায় ব্যবসায়িক গ্রুপ অথবা রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা। তো এই জায়গা থেকে বের হওয়াটা আসলে একটা দীর্ঘ কালচারাল লড়াই, পলিটিক্যাল কালচারাল লড়াই। এটা আসলে রাজনৈতিক দলগুলো যদি না চায়, অন্য সবগুলো পক্ষ যদি না চায়, কালচার তো চেঞ্জ হবে না। আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলেও লাভ নেই, কিন্তু এতটুকু বলা যায় যে আপনারা যদি এই জায়গাটাতে যদি নিরপেক্ষতা এবং আপনাদের সততা ধরে রাখতে পারেন, আশা করি সাংবাদিকতা এবং সংবাদ মাধ্যম, মিডিয়া এসব নিয়ে মানুষের যেই বিশেষ করে মূল ধারা সংবাদ মাধ্যম নিয়ে এই অভ্যুত্থানের সময়ে যে মানুষের যে একটা হতাশা তৈরি হয়েছে, যেই ধরনের এক ধরনের ঘৃণাও অনেক ক্ষেত্রে তৈরি হয়েছে অনেকগুলো হাউসের প্রতি, এবং অনেক হাউসের প্রতি ঘৃণা তৈরি হওয়ার পরে খুবই আমরা দেখলাম, আমরা মন্ত্রণালয় থেকে কাউকে এখনো কল দিই না, এবারে গত 1 বছরে কাউকে কলও দেওয়া হয়নি, বাধ্য করা হয়নি কিছু করার জন্য, এবং করা হবে ওটা। কিন্তু বিবেক এবং নৈতিকতা বলতে একটা জিনিস আছে। গত 16 বছরে যারা নির্লজ্জভাবে ফেসিবাদের দালালি করেছে, সংবাদ মাধ্যম হিসেবে, হাউস হিসেবে অথবা ব্যক্তি সম্পাদক হিসেবে, আমরা কাউকে দেখি নাই জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করতে, কাউকে দেখি নাই যে একটা রিগ্রেট করতে, কাউকে দেখি নাই আমরা যে একটা রিকনসাইলের চেষ্টা করতে জনগণের সাথে। সংবাদ মাধ্যম, আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে সংবাদ মাধ্যম আসলে সরকারের চেয়ে বেশি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সরকার একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিবে, সরকার রক্ষণাবেক্ষণ করবে, দেখভাল করবে,
বা একটা নীতি এবং আইন প্রণয়ন করবে, কিন্তু সংবাদ মাধ্যমের আসলে যেরকম রাজনৈতিক নেতারা জনগণের কাছে দেয়, আমরা এটা বারবার বলছি, গত 3 মাস ধরে আমি বলে আসতেছি, সংবাদ মাধ্যম যদি স্বাধীনতা চায়, স্বাধীনতার সাথে সাথে তার অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, তাকে দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক ব্যবস্থাতে যেতে হবে। এটা গেলেই আস্থার যে সংকট আছে এটা ফেরত আসবে। এবং এটার প্রথম ধাপ হচ্ছে যারা গত 16 বছরে ফেসিবাদের দালালি করেছেন, যারা অনৈতিকতা এবং দুর্নীতির সাথে ছিলেন, তারা যদি নিজেদের কে স্পষ্ট করেন জনগণের সামনে, এবং হাউজের যেই এক ধরনের পক্ষপাত এবং এক ধরনের বিভিন্ন দেশি বিদেশি স্বার্থের সাথে সংশ্লিষ্টতা, এটা থেকে বেরিয়ে আসেন। এবং আমরা এটা দেখছি গত 6 মাসে অনেকগুলো হাউস একটা নির্দিষ্ট গ্রুপ রাজনীতি এবং অনেক ক্ষেত্রে গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা এবং একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের যে প্রচেষ্টা, সেটাকে ভণ্ডুল করার চেষ্টা করেছে। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিইনি, এটা আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি। জনগণ পর্যবেক্ষণ করছে যে আসলে কোন কোন সংবাদ মাধ্যম জনগণের সাথে সততার সাথে কাজ করছে, জনগণের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে, রাষ্ট্রের জন্য কাজ করছে এবং গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করছে। তো আমি আর কথা না পারি, শহীদ পরিবার কে ধন্যবাদ জানাই যে তারা আজকে এসেছেন। আহত যারা সাংবাদিক, আপনাদের আসলে একটি কথা না বললেই নয়, আসলে এখানে লিস্ট ধরে ধরে সাংবাদিক যারা আহত হয়েছেন তারা আসলে এসে সম্মাননা নেবেন, এই প্রক্রিয়া নিয়ে আমি একটু সন্দিগ্ধ ছিলাম যে এটা আসলে সঠিক প্রক্রিয়া কিনা। কারণ যারা আসলে লড়াইটা করেছেন তারা তো কোনো সম্মাননার জন্য করেন নাই, অথবা তারা কয়েক হাজার টাকার জন্য করেন নাই, বরং তাদের